কিছুক্ষণ পরে বাজেট ঘোষণা। আকার প্রায় ৮ লাখ কোটি টাকা হলেও অর্থমন্ত্রী বলছেন করা হয়েছে কাটছাঁট। জনগণকে স্বস্তি দিতে কমতে পারে ৩০টি পণ্যের উৎসে কর। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব উপকূলের ঢাল সুন্দরবনে। লবণাক্ততায় কমেছে গাছের বৃদ্ধি। পেশা ঘরবাড়ি হারিয়ে ১০ বছরে এলাকা ছেড়েছে ৩০,০০০ পরিবার। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাম। বিভাগীয় সময়ের শুরুতেই বাজেটের খবর। কিছুক্ষণ পরে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কমতে পারে চাল, গম ও ভোজ্য তেল সহ ৩০টি নিত্যপণ্যের উৎসে কর। এতে কমবে দাম, খরচ কমছে কিডনি, ডায়ালাইসিস এবং ডেঙ্গু পরীক্ষায়। তবে বাড়ছে নির্মাণ কাজে ব্যবহৃত ইট, এলইডি বাল্ব, ফ্রিজ, এসি এবং সিগারেটের দাম। থাকার জন্য একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন? তাহলে শুনুন, আপনার স্বপ্ন পূরণে বাধা হতে পারে ভ্যাটের খরচ। কারণ প্রস্তাবিত বাজেটে ১,০০০ পিস ইটের ভ্যাট ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে। সে হিসেবে প্রতিটি ইটে খরচ বাড়বে ৫ পয়সা। স্বপ্নের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগাতে চান? এখানেও ৫% ভ্যাট বেড়ে দাঁড়াচ্ছে ১৫%। তীব্র গরমে নাকাল হওয়া থেকে বাঁচতে এসি লাগাবেন? এখানেও গুনতে হতে পারে ৭.৫% ভ্যাট। নতুন বাড়িতে লেটেস্ট মডেলের ফ্রিজ না থাকলে কি চলে? ৭.৫% ভ্যাট দিয়েই কিনতে হবে আপনাকে। ভ্যাটের চাপ আর গরমে আপনার গলা শুকিয়ে কাঠ। গলা ভেজাতে জুস খেতে দিতে হবে ১৫% ভ্যাট। আইসক্রিম কিংবা কোমল পানীয় কম দামে পাবেন না কোনো কিছুই। আইসক্রিমে ১০ আর কোমল পানীয়তে ভ্যাট দিতে হবে ৩০%। এত শত চাপ কমাতে সিগারেট ধরাবেন? তাতেও পকেট পুড়বে আপনার, কারণ বাজেটে বাড়ছে তামাকজাত এই পণ্যের দাম। মনের দুঃখ ভাগাভাগি করতে স্বজনদের ফোন করবেন? প্রস্তাবিত বাজেটে বাড়তে পারে সিম কার্ডের দাম। খরচ বাড়বে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারেও। তবে নিত্যপণ্যের ক্ষেত্রে এবারের বাজেট কিছুটা স্বস্তি দিতে পারে আপনাকে, কারণ পেঁয়াজ, রসুন, মটর, ছোলা ও চাল সহ ৩০ নিত্যপণ্যের উৎসে কর ২% থেকে কমিয়ে ১% করা হচ্ছে। ফলে কমবে দামও। এই খুশিতে গুঁড়া দুধ দিয়ে ১ কাপ চা খেয়ে চাঙ্গা হতে পারেন আপনি, কারণ ২.৫ কেজি ওজন পর্যন্ত গুঁড়া দুধের ওপর কর হার ৮৯.৩২% থেকে কমিয়ে ৫৮.৬% করার প্রস্তাব আসছে। শুধু তাই নয়, দাম কমতে পারে দেশীয় মোটরসাইকেলের। ল্যাপটপ আমদানিতে কর হার ৩১% থেকে কমিয়ে ২০% করা হতে পারে। ডেঙ্গুর চিকিৎসা ব্যয় কমাতে কিট আমদানিতে দেয়া হচ্ছে রেয়াতি সুবিধা। কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক ১০% থেকে কমিয়ে ১% করা হচ্ছে। এ কারণে ডায়ালাইসিস খরচ কমতে পারে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এর আগে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। বেলা ১২টায় সংসদ। আমরা এই প্রতিবেদনটি পরে দেখব। এই মুহূর্তে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করার প্রাক্কালে আমি গভীর ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান রূপকার, বাংলার আপামর জনসাধারণের স্বপ্নের দিশারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গমাতা ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে, যারা কলঙ্কময় ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাত্রিতে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের নৃশংস ছোবলে শহীদ হয়েছেন।
শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি কেন্দ্রীয় জেলখানায় শহীদ হওয়া বঙ্গবন্ধুর সুযোগ্য সহচর জাতীয় চার নেতাকে। গভীর ভালোবাসা এবং শ্রদ্ধায় আরও স্মরণ করছি সেই সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা বিনা দ্বিধায় হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, লড়াই করেছেন, অসীম সাহসে জীবন দিয়েছেন এদেশের মানুষের মুখে হাসি ফোটাবেন বলে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সুগভীর শ্রদ্ধায় স্মরণ করছি ৭১ সালে নির্যাতিতা মা বোনদের, যারা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। মাননীয় স্পিকার, বাজেট বক্তৃতা দীর্ঘ হওয়ায় এর একটি সংক্ষিপ্ত সংস্করণ আমি পাঠ করছি এবং বাজেট বক্তৃতার বাকি অংশ পঠিত বলে গণ্য করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জি, মাননীয় অর্থমন্ত্রী, আপনি আগে উপস্থাপন করুন, পরবর্তীতে অপঠিত অংশ পঠিত বলে গণ্য করা হবে। মাননীয় স্পিকার, বক্তৃতার বাকি অংশ বসে পাঠ করার জন্য আমি আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। জি, মাননীয় অর্থমন্ত্রী, আপনি বসে পাঠ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সুদীর্ঘ সংগ্রাম মুখর এবং গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, এদেশের মানুষকে উন্নয়নের শীর্ষবিন্দুতে পৌঁছে দেওয়া। বিনিময়ে তিনি প্রত্যাশা করেননি কিছুই। জেলে কাটিয়েছেন ৪,৬৮২ দিন, অমিত সাহসে উপেক্ষা করেছেন মৃত্যুর সম্ভাবনা। তার সব স্বপ্ন, সব পরিকল্পনার কেন্দ্রে ছিল এ দেশ, এ দেশের মানুষ। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কর্ম পরিকল্পনা করেছিলেন তা সমাপ্ত করার জন্য পর্যাপ্ত সময় পাননি। সোনার বাংলা বিনির্মাণের সেই অসমাপ্ত মহান কর্ম পরিকল্পনা আজ তারই সুযোগ্য কন্যা, আমাদের জাতির গর্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পূরণ হওয়ার দিকে এগিয়ে চলেছে। বিগত ১.৫ দশকে বাংলাদেশের সামাজিক, আর্থিক, ভৌত অবকাঠামো, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানব সম্পদ, স্বাস্থ্য, বিজ্ঞান সহ সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত রচনা করেছে। ২০০৯ সাল থেকে বিগত ১৫ বছরে আমাদের এই অগ্রযাত্রার একটি সংক্ষিপ্ত চিত্র আপনার মাধ্যমে সর্বসাধারণের অবগতির জন্য উপস্থাপন করছি। গত ১.৫ দশকে মোট দেশজ উৎপাদন বা জিডিপির গড় প্রবৃদ্ধি হয়েছে ৬.৭% বেশি। দারিদ্র্যের হার ১৮.৭% এবং অতি দারিদ্র্যের হার ৫.৬% নেমে এসছে। বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা ৬ গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০,২৭৭ মেগাওয়াটে। সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ৭১,০০০ এবং সরকারি ডাক্তারের সংখ্যা ৩ গুণ বৃদ্ধি পেয়ে ৩০,২৭৩ জনে দাঁড়িয়েছে। কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে ১৪,৩১১টি। সাক্ষরতার হার ৪৫% থেকে ৭৬.৮%। প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ৫৪% থেকে ৯৮.৯% এবং কারিগরি শিক্ষায় ভর্তির হার ০.৮% থেকে ১৭.৮৮% উন্নীত হয়েছে। মহাসড়কের পরিমাণ প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়ে ৩২,৬৭৮ কিলোমিটারে এবং গ্রামীণ সড়ক প্রায় ৭৬ গুণ বৃদ্ধি পেয়ে ২,৩৭,৪৯৬ কিলোমিটারে উন্নীত হয়েছে। নির্মিত হয়েছে পদ্মা ব্রিজ, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল ইত্যাদি গর্ব করার অবকাঠামো। মোট রেলপথ ২,৩৫৬ কিলোমিটার থেকে ১.৫ গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬,৪৮৬ কিলোমিটার। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট জনগোষ্ঠীর
0.23% থেকে বৃদ্ধি পেয়ে 78.55% উন্নীত হয়েছে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে জাতিসংঘ 29তম সাধারণ পরিষদে বলেছিলেন, কোট, আমরা এমন একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি মানবতা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিস্ময়কর অগ্রগতির যুগে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম। পৃথিবীর সকল সম্পদ ও প্রযুক্তিগত জ্ঞানের সুষম বন্টনের মাধ্যমে এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে, আনকোট। জাতির পিতার এই দর্শন হৃদয়ে ধারণ করে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এখন থেকেই সুচিন্তিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছি। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। এই দর্শনকে কেন্দ্র করে 2024 সালে পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আমাদের সরকারের বিগত মেয়াদসমূহে ডিজিটাল বাংলাদেশের যে শক্ত ভিত রচিত হয়েছে তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। মাননীয় স্পিকার, আমাদের এবারের নির্বাচনী ইশতেহারে আমরা মোট 11টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি, দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো, ব্যাংক সহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা, সর্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করা ইত্যাদি। আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি। মাননীয় স্পিকার, এই পর্যায়ে আমি বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির জন্য চ্যালেঞ্জ সমূহ এবং তা মোকাবেলার লক্ষ্যে বর্তমান সরকারের প্রথম বছরের বাজেটে গৃহীতব্য নীতি কৌশল সমূহ তুলে ধরার চেষ্টা করব। মাননীয় স্পিকার, 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়তে থাকে এবং বাংলাদেশেও এর প্রভাব পড়ে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। লবণাক্ততা সহ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর প্রভাবে ঢুকছে দেশের উপকূলীয় এলাকার ঢাল হিসেবে পরিচিত সুন্দরবন। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় তথ্য অনুযায়ী 2012 সালের বনের বিভিন্ন নদী ও খালের পানিতে লবণাক্ততার পরিমাণ ছিল 9.3 থেকে 18.8%। 2022 সালে তা বেড়ে 12.8 থেকে 24.5% হয়। আর মাটিতে লবণাক্ততার পরিমাণ 6.9 থেকে বেড়ে হয়েছে 12%। বনে লবণাক্ততা বেড়ে যাওয়ায় 9 বছরের ব্যবধানে বিভিন্ন গাছের চারা গজানোর হার কমেছে বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায়। বিশ্লেষকরা বলছেন, লবণাক্ততা বৃদ্ধির ফলেই সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীকুলে আসছে পরিবর্তন। উদ্বোধনের প্রায় 7 মাস পর 1 জুন যাত্রীবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে খুলনা মোংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। এদিন বেনাপোল থেকে বেতনা এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে খুলনার ফুলতলা হয়ে মোংলায় পৌঁছায়। নতুন এই রেলপথে সপ্তাহে 6 দিন যাতায়াত করবে কমিউটার ট্রেনটি। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আমি ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।